এবং বেশ কিছু নতুন তথ্য উঠে আসছে। সান্নিক ছিল আমার সঙ্গে সরাসরি স্পট থেকে এবং আমার সঙ্গে আমার আরও এক সহকর্মী অর্পণও রয়েছেন এবং বারুইপুরের ঘটনায় একের পর এক স্পট থেকে প্রত্যেকটা ফুটেজের খবর, প্রত্যেকটা এক্সক্লুসিভ নিউজ তুলে ধরছেন এরা। অর্পণের সঙ্গে কথা বলবো। অর্পণ, নতুন কিছু ইনফরমেশন পাওয়া যাচ্ছে যে কার কাছ থেকে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়েছিল প্রভাস মণ্ডল এবং তার ঠিক পরে কি হলো? দেখো, 11:15 নাগাদ তাকে নিয়ে যাওয়া হয়। সান্নিক যে ছবি দেখাচ্ছিল আলপথ এবং সেখানে নির্জন একটি জায়গা, সেখানে পুলিশের মাথায় দুটি খেয়াল রাখতে হচ্ছিল, দুটি বিষয়। এক হচ্ছে অপরাধীকে সঙ্গে নিয়ে যাওয়া হচ্ছে গভীর রাত, সেখানে কোনো রকম যদি ভুলচুক হয় তাহলে কিন্তু এভিডেন্স হ্যাম্পার হতে পারে, এবং তার সঙ্গে এই যে প্রভাসকে নিয়ে যাওয়া হচ্ছে সে পালাতেও পারে, এটা মাথায় রেখেই কিন্তু অতি তৎপর হয়ে পুলিশ যাচ্ছিল। সেই সময়ে যখন সে বিভিন্ন তথ্য পুলিশের কাছে দিতে শুরু করে, তার ঠিক পরেই পুলিশকে দেখায় যে এই জায়গাটা ওই জায়গা, বারে বারে বিভ্রান্ত করতে থাকে। এবং সেই সময় সুযোগ বুঝে সিটের যিনি সদস্য ছিলেন রনি সরকারের কাছে তার যে রিভলভার, সেই রিভলভার ছিনিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে গুলি চালায়, এবং গুলি চালানোর পরেই যে রাস্তাটা দেখাচ্ছিল সান্নিক, সেই রাস্তা দিয়ে সে পালাতে চায়, কারণ তার ওই এলাকা পুরো নখদর্পণে রয়েছে যে কোন এলাকা দিয়ে পালালে সে তাড়াতাড়ি রাস্তায় উঠতে পারবে, ট্রেন রাস্তায় উঠতে পারবে, অথবা তুমি জানবে এই জায়গাটা দুটো জায়গায় পাশাপাশি, একদিকে রেলপথ একদিকে সড়কপথ। সে যদি উঠে পালাতে পারতো তাহলে সে অনায়াসেই আবার গা দেখা দিতে হতো এবং পুলিশের সেখানে চরম ব্যর্থতা উঠে আসতো। সেখানে যখনই সে পালাতে যায়, পুলিশের টিম যারা ছিলেন, সিটের সদস্য সহ পুলিশের টিম তাকে ঘিরে ফেলার চেষ্টা করেন। তখনও দ্বিতীয়বারও সে বন্দুক তাক করে, আর তখনই সিটের আরও এক সদস্য অর্ঘ্য মণ্ডল, তিনি তার সার্ভিস রিভলভার থেকে গুলি চালান এবং সেই গুলি চালানোর ঘটনায় সে আহত হয়। সঙ্গে সঙ্গে তারা সেখানে পুনর্নির্বাচন স্থগিত রেখে সঙ্গে সঙ্গে তাকে নিয়ে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে, সেখানেই তার মৃত্যু হয়। এই ঘটনায় সিটের সদস্যদেরও মৃত্যু হতে পারত যদি গুলি রাতের অন্ধকারে হয়তো লক্ষ্যভ্রষ্ট হয়েছে, কিন্তু যদি লক্ষ্য স্থির থাকতো তাহলে অবশ্যই সিটের কোনো এক সদস্যকে আজকে হয়তো আমাদের সেই সংবাদ প্রচার করতে হতো যে প্রভাসের গুলিতে একটি পুলিশের প্রাণ গিয়েছে। সেই জায়গায় না হয়ে অপরাধীর মৃত্যু হয়েছে, এবং পুলিশকে নিজেকে বাঁচাতেই নিজেদেরকে বাঁচাতে, অর্থাৎ যে পুলিশের টিম সেখানে ছিল সেখানে তাকে বাঁচাতে গুলি চালালো, এবং সেই গুলিতে কোমরে আর পায়ে গুলি লেগেছিল প্রভাস মণ্ডলের, কোমরে আর পায়ে গুলি লেগেছিল। সেখান থেকে তাকে হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল থেকে ব্রড ডেড বলে জানানো হয়। সান্নিক ফ্রম দ্য স্পট, একদম স্পটে যেখানে গতকাল ওই রিকনস্ট্রাকশনের জন্য নিয়ে যাওয়া হয়েছিল, ঠিক সেখান থেকেই সান্নিক দাঁড়িয়ে আছে। সান্নিক, তুমি বলছিলে যে এই জায়গাটা ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ একটাই কারণ এখান থেকে যদি পালানোর চেষ্টা করে প্রভাস মণ্ডল, তাহলে খুব সহজেই এখান থেকে সে বেরিয়ে যেতে পারবে, এখান থেকে সে পালাতে পারবে। তার কারণ এই জায়গাটা তার ভীষণভাবে চেনা। আমি যদি ভৌগোলিক দিক থেকে এই জায়গাটা বোঝার চেষ্টা করি তোমার মাধ্যমে। অতনু, যে জায়গাটা আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি, এইখান থেকে তোমাকে যদি কোনো একটা পাকা রাস্তায় পৌঁছতে হয়, তার জন্যই তোমাকে মোটামুটি 300 থেকে 400 মিটার দূর অবধি যেতে হবে। পাকা রাস্তা বলতে এই কারণে বলছি, কেননা সাধারণভাবে যদি কোনো অপরাধী বা কোনো অভিযুক্ত কেউ পালানোর চেষ্টা করে, সেক্ষেত্রে পুলিশ তাদেরকে সাধারণ পরিস্থিতিতে হয়তো তাড়া করে কিছু দূর গিয়ে গুলি না চালিয়েও ধরে নেওয়ার একটা পরিস্থিতি তৈরি করতে পারে। কিন্তু এই জায়গাটা যেখানে জল কাদা পুরোপুরিভাবে মাঠের মাঝখান দিয়ে, ক্ষেতের মাঝখান দিয়ে এই জায়গাটা রয়েছে, যে জায়গাটা এই ঘটনা ঘটেছিলই এই কারণে, তার কারণ এই জায়গা থেকে এইখানে বেশ কিছু সমাজবিরোধী তারা এখানে বসে নেশাভাং করতো, তারা এখানে বসেই সমস্ত কিছু করতো। কেননা এইটা বাইরের যে লোকালয় তার থেকে একটু বিচ্ছিন্ন, প্রচুর পেয়ারা বাগান রয়েছে, মাঝখানে কিছু ক্ষেত রয়েছে, তার মাঝখানে এই জায়গাটা। তাই সেই রকম একটা জায়গা থেকে প্রভাস মণ্ডল, যার বাড়ি এখান থেকে খুব কাছে, সে স্বাভাবিকভাবে এই জায়গাটাকে খুব ভালোভাবে চেনে, এবং এইখান থেকে পালাতে হলে কোন জঙ্গলের ভেতর দিয়ে কোথা দিয়ে পালাতে হবে সেটা কিন্তু সে খুব ভালোভাবে জানতো। তাই গতকাল রাত্রিবেলা যখন সে এই মরিয়া চেষ্টা করছে, অর্থাৎ
একজন কর্তব্যরত পুলিশ আধিকারিকের কাছ থেকে তার সার্ভিস রিভলভারকে ছিনিয়ে নিয়ে সে যখন পালানোর চেষ্টা করছে, এই যে রাস্তাটা তুমি দেখতে পাচ্ছ, তোমাকে আমি রাস্তাটা পুরোপুরি পরিস্থিতিটা দেখাই, জায়গাটা এই জায়গা দিয়ে যদি সে পালানোর চেষ্টা করে, সেই জায়গাটা কিন্তু পুলিশ কর্মীদের কাছেও একটা বড় চ্যালেঞ্জ ছিল। কিন্তু যদি ওই ক্রাইম সিন থেকে এত দূর এসে উল্টো দিকে এতটা দূর পর্যন্ত সে যাওয়ার পরে পুলিশ ফায়ার ওপেন করে, যে রিটালিয়েটরি ফায়ার করার কথা বলা হচ্ছে, পুলিশ তারপরে ফায়ার করে, মূলত তারপরে কিন্তু জঙ্গল এবং সেখান দিয়ে গেলে সে পালিয়ে যেতে পারে। এবং যেহেতু সে ফায়ার করছে, তাই আত্মরক্ষার্থে পুলিশ কিন্তু একদম শেষ মুহূর্তে ফায়ারিংয়ের সিদ্ধান্ত নেয়। এবং এক্ষেত্রেও গুরুত্বপূর্ণ, যেটা এনকাউন্টারের ক্ষেত্রে পুলিশের কাছে যেভাবে যে নিয়ম মেনে করার কথা, পায়ে কোমরের নিচে গুলি করার কথা, এক্ষেত্রেও কিন্তু সেটাই করা হয়েছে পুলিশের তরফে। তাই এই সমস্ত কিছুকে সামনে রেখে প্রভাস মণ্ডলের পালানো, তার নিচে নিয়ম তো তাই বলে, তো সেই মতোই গুলি করা হয়েছিল। ব্লিডিং হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণ, হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে জানানো হয়। এনকাউন্টার, পালাতে গিয়েছিল, পুলিশকে গুলি ছুঁড়েছিল, পুলিশ পাল্টা গুলি ছুঁড়েছে, মারা গিয়েছিল। এনকাউন্টার নাকি কর্মফল? প্রভাস মণ্ডলও কারো সন্তান, প্রভাস মণ্ডলও কারো স্বামী। তো যখন প্রভাস মণ্ডলের মায়ের সঙ্গে কথা বলছি আমরা, প্রভাস মণ্ডলের স্ত্রীর সঙ্গে কথা বলছি আমরা, প্রভাস মণ্ডলের মা বলছেন কর্মফল। ছেলে যে মৃত্যু হলো তাতে আপনার কষ্ট হচ্ছে না? মার তো কষ্ট হবে, আমি সে কষ্ট দরকার নেই, ও যা কর্ম করেছে তাতেই গেছে আমার শান্তি। মানে ও যে নাবালিকার সঙ্গে যে হ্যাঁ। অত্যাচার করেছে, যা করেছে তাতে ওর মৃত্যু হয়ে গেছে, ভালোই হয়েছে। আপনারা কি মৃতদেহ আনতে যাবেন? যদিও আমি আনবো না, আমি তো বললাম আর আমরা দেখতে চাই না, একদম দেখতে চাই না। তোমরা ওখানে নিয়ে থেকে নাও, দমে দেবে, কোথায় দেবে, ফেলে দেবে, দিয়ে যাবে, কেউ যাবে না। মার কথা যদি না শুনি, নিজে নেশা ভাঙ করে, তা আমার অত আর কিচ্ছু বলার নেই। এরকমই আমার বিয়ের পরেও আমি ওর নোংরামও দেখেছি, অনেক অত্যাচার করে আমি এখন সংসার করছি, তা আমি মানে মেনেই নিয়েছি যে ও করেছে। এই যে পুলিশের গুলিতে মারা গেল, কিছু বলবেন? ও অন্যায় করেছে, ও দোষ করেছে, ও হচ্ছে গুলি খেয়েছে, এটা বলার কিছু নেই। হ্যাঁ, শুনেছি। দুটো গুলি লাগে প্রভাস মণ্ডলে, প্রথমে হাঁটুর নিচে পায়ে, পরেরটা কোমরের নিচে। ব্লিডিং শুরু হয়, তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর হাসপাতাল থেকে কল্যাণ আছে আমার সঙ্গে, কল্যাণ। মণ্ডলকে যে গুলি করার ঘটনা ঘটেছে, সেই গুলি করার পর তাকে কিন্তু এই বারুইপুর মহকুমা হাসপাতালে আনে পুলিশ, এবং সেখানে যখন আনে পুলিশ, তখন কিন্তু ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। এরপরেই পুলিশ সেই মৃতদেহ এই মুহূর্তে কিন্তু বারুইপুর যে মর্গ রয়েছে, বারুইপুর মর্গে রাখা রয়েছে।